বুধবার পরিদর্শনে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি পরিদর্শনে যাওয়ার পর আবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যে আয়নাঘর বলে কোনো কিছুর অস্তিত্ব আসলেই ছিল কিনা, এরকম কোনো জায়গায় মানুষজনকে বন্দি করে আসলেই অমানসিক নির্যাতন করা হতো কিনা, এর সত্যতা কতটা। এবং এই যে প্রশ্নগুলো উঠেছে তার পেছনেও কিছু কারণ আছে। যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এই প্রশ্নগুলো কেন উঠছে, এর ব্যাখ্যাটাও বা কি, আসলে কি আয়নাঘর বলে কিছু ছিল? আচ্ছা, আমি এই গত 2 দিনে যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে তার কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাই, এই কারণে যে ব্যাখ্যাগুলো কি দাঁড়াতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা কেন 5 আগস্টের পরে 6 মাস পর এই ধরনের কোনো আয়নাঘর পরিদর্শনে গেলেন? কেন আরো আগেই তিনি যেতে পারলেন না? 2 হচ্ছে, পরিদর্শনের সময় যে ছবিগুলো তোলা হয়েছে, যেগুলো ভাইরাল হয়েছে, সেই ছবিগুলোর কোনো একটি দেখা যাচ্ছে যে আয়নাঘরের বিভিন্ন কক্ষ বেশ ভালো রংচং করা, আবার রংচং করা ঘরের কোনো অংশ ভেঙে ফেলা হয়েছে, প্লাস্টার মানে দেয়ালে প্লাস্টার ভেঙে ফেলা হয়েছে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য। আবার এই কক্ষগুলোর কোনোটির সাথে যে অ্যাটাচড ওয়াশরুম, সেগুলোর হ্যাঙ্গারে নতুন তোয়ালে ঝুলছে। কেন তোয়ালে ঝুলছে? একটা চেয়ার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং প্রশ্ন উঠেছে যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য মেটালিক চেয়ার কেন? কেউ লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রিক চেয়ার যদি মেটালিক হয় তবে টর্চার সেলে টর্চার করার জন্য ফ্লোরে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষের শরীরেই তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা, তাহলে মেটালিক চেয়ার কেন? এই ধরনের চেয়ার তো হওয়ার কথা কাঠের, এবং সারা পৃথিবীব্যাপী এই ধরনের নির্যাতন কেন্দ্রে কাঠের চেয়ার হয়ে থাকে। সবচেয়ে গুরুতর যে প্রশ্ন, এই প্রশ্নটি যদিও অনেক আগে থেকে মানুষের মুখে মুখে, আমার মনেও এই ধরনের প্রশ্ন আছে এবং নতুন করে সেই প্রশ্নটি উঠেছে, যাদেরকে বন্দি করা হতো, বন্দি করে যে নির্যাতন করা হতো বিশেষ উদ্দেশ্যে, তাদেরকে মেরে না ফেলে কেন 2 বছর, 5 বছর, 8, 10 বছর পর্যন্ত তাদেরকে এভাবে আটকে রাখা হলো? আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরে যাই, এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে ওই চেয়ার কেন্দ্রিক। সেটি আবার তুলেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। তার ফেসবুক পোস্টে লিখেছেন যে কথিত আয়নাঘরের চেয়ার যেটা প্রদর্শনীর জন্য সাজানো হয়েছে তার সব বক্তব্যে, তার টেস্ট করে দেখছেন নূর খান। নূর খানকে আমরা জানি, নূর খান লিটন একজন বাংলাদেশে বেশ নামকরা একজন মানবাধিকার কর্মী, এবং তিনি গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য। তো বলা হচ্ছে যে যেটি পরিদর্শনে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা বা তার সাথে আরো অনেকে ছিলেন, নূর খান লিটন ছিলেন, এই পরিদর্শনের সময় যে চেয়ারটিতে নূর খান লিটন নিজে বসে দেখছেন, সেখানে কোনো আর্মি সদস্য দেখা গেল না। যদিও বলা হচ্ছে এটি র্যাব বা ডিজিএফআই এর আয়নাঘর, সেখানে কেন পুলিশ সদস্য দেখা গেল? তো আমরা এই প্রশ্নগুলো উত্তর কি দাঁড় করাতে পারি? প্রথম প্রশ্নের যে উত্তর দাঁড়াতে পারে যে 6 মাস পর প্রধান উপদেষ্টা কেন গেলেন, উত্তর হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মতন একটি স্পর্শকাতর গর্বিত জায়গায় যে এই ধরনের টর্চার হতে পারে, সেই বিষয়টি জনসম্মুখে সেনাবাহিনী প্রকাশ হতে দেবে কেন? পুরো বাহিনী তো এই ধরনের টর্চারিং এর সঙ্গে জড়িত ছিলেন না। কোনো বিশেষ ব্যক্তি বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো আওয়ামী লীগ সরকারের নির্দেশে করেছে, এবং তারা ব্যক্তি বিশেষের জায়গা থেকে করে থাকলেও এর দায়িত্ব অবশ্যই পুরো বাহিনীর উপর বর্তায়। এবং আমরা খুব সঙ্গত কারণেই জানি যে সেনাবাহিনীর একটি অংশ কোনোভাবেই চাচ্ছিল না যে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা যান এবং সেটা এইভাবে পাবলিক হোক। আমি যেটা বললাম সেটা কি একেবারে অযৌক্তিক কিছু, যে 6 মাস যাওয়ার যেটা সময় লাগলো কেন? এবং এটা নিয়ে বেশ এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল শোনা যায়। 2 নম্বর হচ্ছে যে রিভলভিং চেয়ারটি কথা বলছিলাম, মেটালিক চেয়ার। প্রথম কথা হচ্ছে এটি কোনো প্রকার ইলেকট্রিক শক দেওয়ার কোনো চেয়ার নয়। এই চেয়ারটি আসলে যাদেরকে আটকে রাখা হতো
তাদেরকে ওখানে বসিয়ে জোরে জোরে ঘোরানো হতো নির্যাতনের অন্যতম একটি অংশ হিসেবে। এবং আপনারা খেয়াল করে দেখবেন ওই চেয়ারের নিচের অংশে একটা মোটর আছে, শক্তিশালী মোটর, যা দিয়ে চেয়ারটাকে প্রচন্ড জোরে ঘোরানো যায়। এটি আসলে ইলেকট্রিক শক দেওয়ার জন্য নয়, ইলেকট্রিক শক দেওয়ার জন্য চেয়ার ছিল বা আছে, কিন্তু এটি সেটি নয়। 3 নম্বর যদি বলি যে ওয়াশরুমে কেন নতুন লাল টকটক রঙের তোয়ালে ঝুলছে, এটি একটা কোশ্চেন, এটা সঠিক ব্যাখ্যা আমি পাইনি। তবে আলামত নষ্ট করা যে অনেকভাবেই হয়েছে এটি স্পষ্টত বোঝা যায়, এবং কিভাবে নষ্ট করা হয়েছে সেটিও আমি পরে বলবো একজনের রেফারেন্স দিয়ে। আর মেরে ফেলা হয়নি কেন? মেরে ফেলা হয়নি, হয়তো মেরে ফেলা প্রয়োজন মনে করেনি, তাদের কাছ থেকে অনেক কিছু বের করতে চেয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ কোনো উদ্দেশ্যে, যে তিলে তিলে শেষ করার জন্য প্রচন্ড এক আক্রোশ থেকে, হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে এটি সম্ভবত আমার যে ব্যাখ্যাটি হয়তো আপনাদের কাছে যুক্তিসঙ্গত, যথেষ্ট যুক্তিসঙ্গত নাও হতে পারে, যেহেতু প্রশ্নটা আমার নিজের মধ্যেও আমি নিজেই আগে স্বীকার করেছি। এখন গুমের শিকার যারা হয়েছিলেন, এটা তো বাস্তবতা যে গুম তো হয়েছে 16 বছরে, অনেকে ফিরে এসেছেন, অনেককে তো গুম করে সীমান্তের ওপারে ভারতেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে ফরসামরিক কাজল কিংবা বিএনপির যিনি সিনিয়র নেতা সালেউদ্দিন আহমেদ। এগুলো কি সব মিথ্যা কথা, গুজব? নিশ্চয় না। এই যে সিদ্দিক নাজমুল আলম যে হাস্যকর প্রশ্নটি করলেন যে তার সঙ্গে নূর খান লিটনের সাথে পুলিশ সদস্য কেন তাকে ঘুরতে ওই চেয়ারে বসে সাহায্য করছে, খুবই সিম্পল বিষয়। যারা গুম তদন্ত কমিশনের সদস্য বা বিভিন্ন সমস্যা কমিশনের সদস্য, তারা বিশেষ নিরাপত্তা হিসেবে পুলিশ সদস্যদেরকে পেয়েছেন, তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন সদস্যকে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো নূর খান লিটনের সাথে ছিলেন পুলিশ সদস্য, ছবিতে তাকেই দেখা গেছে। আর্মি সদস্য থাকতেই হবে এমন তো কোনো কথা নয়। তো সিদ্দিক নাজমুল আলমের মতো মানুষেরা যারা এত হালকা ব্রেনের হালকা বুদ্ধি থেকে এই প্রশ্নগুলো তুলছেন, এগুলো মানুষের মাঝে আসলে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে, হাস্যরসের সৃষ্টি করছে। আয়নাঘরগুলো তো অবশ্যই কিছু ছিল। দিনের পর দিন মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যে ছবি করে কথা আমি বলছি, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে যারা গুম তদন্ত কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন তাদের গোপনে তোলা মোবাইলে সেই ভিডিও ফুটেজগুলো আমি দেখেছি। এটা তো কম দেখা হয়েছে ডিজিএফআই এর যে বন্দিশালা। এমন দেখা গেছে যে 3 ফিট বাই 4 ফিট রুম, সেখানে মাসের পর মাস রাখা হয়েছে অনেককে। এর বাইরে আরো অনেক নির্যাতনের চিহ্ন আমার সামনে আমি দেখেছি। এগুলো তো অস্বীকার করার মতো না। আয়নাঘর অবশ্যই ছিল। এখন এটি কতটা পুরাতন, কতটা নতুন, কি রং করা হলো, কি করা হলো না, কোন প্লাস্টার ভাঙা হলো কি ভাঙা হলো না, আলামত নষ্ট করা হলো কিংবা হলো না, এগুলো অবান্তর প্রশ্ন। হ্যাঁ, মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তার জট খোলার চেষ্টাও হতে পারে, অনেক প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া যেতেও পারে। যেমন আমি যে কয়েকটি প্রশ্ন উত্তর পাইনি, সেরকম অনেকের মনেও এই ধরনের প্রশ্নহীন অবস্থায়, উত্তরহীন অবস্থা প্রশ্নগুলো রয়ে যেতে পারে। এবং সবশেষে একটি কথা বলে রাখি, এই ধরনের বিভ্রান্তি আবার সৃষ্টি করেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যারা শফিকুল আলম। তিনি সেখানে গিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে দিলেন হাস্যজ্জ্বল মুখে, তার সাথে আরো বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, তারাও হাসছে। এমন একটি জায়গায় গিয়ে মানুষ হাসে কিভাবে, সে প্রশ্নটিও উঠেছে। তবে কথা হচ্ছে, গুম তো অবশ্যই হয়েছে গত 16 বছরে। গুম করার পর কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ বেঁচে ছিলেন ভাগ্যের অন্যকার এক আশীর্বাদে। কিন্তু যারা বলার চেষ্টা করছেন, প্রমাণ করার চেষ্টা করছেন যে আয়নাঘর বলে কিছু ছিল না, তাদের জন্য অবশ্য আমাদের করুণা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।